হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা প্রথম সেমিস্টারে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ যেখানে চাহিদা, যোগান এবং ভারসাম্য দাম আলোচিত হয়েছে সেই অধ্যায়টা আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, তোমরা তো জানো যে চাহিদা কি। চাহিদা বলতে আমরা কি বুঝি? কোনো দ্রব্য কেউ চাইছে, সেটাকেই আমরা সাধারণ অর্থে চাহিদা বলি। কিন্তু অর্থনীতিতে চাহিদা বলতে শুধু কোনো কিছু চাওয়াকে বোঝায় না। যেমন তোমাদের যদি আমি একটা উদাহরণ দিই, বুঝতে পারবে। ধরো আমার ইচ্ছা যে আমি একটা হেলিকপ্টার কিনবো, তাহলে বাজারে কি হেলিকপ্টারের চাহিদা হবে? নিশ্চয়ই নয়, কারণ হেলিকপ্টার কেনার মতো আর্থিক সক্ষমতা আমার নেই। আবার উল্টো দিকে ভাবো যে আমার ভিডিও গেমস কেনার মতো আর্থিক সক্ষমতা আছে, কিন্তু ভিডিও গেমস খেলার ইচ্ছা আমার নেই। অর্থাৎ এক্ষেত্রেও ভিডিও গেমসের কিন্তু কোনো চাহিদা হবে না। তাহলে অর্থনীতিতে চাহিদা কি? চাহিদা হচ্ছে, আমরা বলতে পারি যে কোনো দ্রব্য উইলিংনেস দেখো উইলিংনেস এবং এবিলিটি, অর্থাৎ কোনো দ্রব্য কেনার ইচ্ছা এবং সেই দ্রব্যটা কেনার ক্ষমতা বা সক্ষমতা, এবিলিটি। তাহলে ডিজায়ারনেস আর এবিলিটি টু কনজিউম দ্য কমোডিটি, এটাকেই আমরা অর্থনীতিতে চাহিদা বলি। তাহলে ডিমান্ড মিনস উইলিংনেস অ্যান্ড এবিলিটি টু বাই আ গুড। এখানে কিন্তু তিনটে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কি দেখো? ডিজায়ারনেস, অর্থাৎ ওই দ্রব্যটা কেনার ইচ্ছা। দ্বিতীয় হচ্ছে ওই কেনার মতো ক্ষমতা, অর্থাৎ এবিলিটি টু পে। আর তৃতীয় হচ্ছে যে উইলিংনেস, সেটা কেনার সক্ষমতা শুধু থাকলে হবে না, সেটা কেনার ইচ্ছাটাও থাকতে হবে। যেমন আমার কোনো একটা দ্রব্য কেনার মতো আর্থিক ক্ষমতা আছে, কিন্তু সেই দ্রব্যটা কেনার ইচ্ছা আমার নেই, তাহলেও কিন্তু বাজারে চাহিদা বা ডিম্যান্ড উদ্ভব হবে না। তাহলে চাহিদা বলতে মূলত আমরা এই তিনটে বিষয়ের উপর গুরুত্ব দিই। একটা হচ্ছে আমরা বলতে পারি ডিজায়ার, দ্বিতীয় বলতে পারি যে এবিলিটি, আর তৃতীয় বলতে পারি যে উইলিংনেস টু পে। এই তিনটে বিষয় একত্রিত হলে তবেই আমরা বলবো অর্থনীতিতে কোনো দ্রব্যের চাহিদা। এই জন্য অর্থনীতিতে আমরা চাহিদা বলতে মূলত বুঝি কার্যকরী চাহিদা বা এফেক্টিভ ডিমান্ড। এবারে আমরা আসবো ল অফ ডিমান্ড, অর্থাৎ চাহিদার সূত্র সম্পর্কে। দেখো, আমরা জানি যে কোনো দ্রব্যের দাম বেড়ে গেলে সেই দ্রব্যটার চাহিদা বাজারে ধীরে ধীরে কমতে থাকে, আর যদি কোনো দ্রব্যের দাম কমে যায় তাহলে সেই দ্রব্যের চাহিদা বাজারে বাড়তে থাকে। অর্থাৎ আমরা যদি দেখি কোনো দ্রব্যের বাজারে দামকে আমি যদি পি বলি, তাহলে সেই প্রাইস যদি বাড়ে এবং তার ফলে বাজারে ওই দ্রব্য চাহিদা বা ডিম্যান্ড কমে যেতে থাকে। উল্টো দিকে প্রাইস যদি কমে, তাহলে আমরা কি দেখি? চাহিদা বাড়ছে। অর্থাৎ চাহিদার যে যে বিষয়ের উপর নির্ভর করে সেই বিষয়গুলোকে যদি আমি একটু আগে বলে নিই, তাহলে তোমাদের চাহিদার সূত্রটা বুঝতে সুবিধা হবে। ধরো কোনো দ্রব্যের চাহিদাকে যদি আমরা বলি ডি, তাহলে এই চাহিদা নির্ভর করছে অসংখ্য দ্রব্যের উপর, অসংখ্য বিষয়ের উপর। যেমন ওই দ্রব্যটার নিজস্ব দামকে আমরা যদি পি বলি, তাহলে দামের উপর চাহিদা নির্ভর করছে। দ্বিতীয়ত, কোনো দ্রব্যের চাহিদা ওই দ্রব্য যে কিনছে সেই ক্রেতা বা ভোক্তা, তার আয় বা ইনকাম
ইনকামের উপর ডিপেন্ড করছে। আমরা ইনকামকে নর্মালি ইকোনমিক্সে ওয়াই দিয়ে ডিনোট করি। কোন দ্রব্যের চাহিদা ওই দ্রব্যের সাথে রিলেটেড বা সংশ্লিষ্ট অন্য দ্রব্যের দামের উপরেও নির্ভর করে। যেমন ধরো, যদি এই বোর্ডটার কথা ভাবি, এই বোর্ডটার চাহিদা সাথে কিন্তু এই পেনের চাহিদা বা দামেরও কিন্তু একটা রিলেশন আছে। বা দেখবে তোমরা যত পেট্রোলের দাম বাড়বে, বাইকের চাহিদা, মোটরসাইকেলের চাহিদা তত কমবে। অর্থাৎ কোনো একটা দ্রব্যের চাহিদা শুধুমাত্র সেই দ্রব্যের দামের উপর নির্ভর করে তা নয়, তার সাথে রিলেটেড অন্য দ্রব্য, এই যে রিলেটেড দ্রব্য কিরকম হতে পারে? একটা হতে পারে পরিবর্ত দ্রব্য, অর্থাৎ একটার পরিবর্তে আর একটা ব্যবহার করা যায়। আমরা বলতে পারি চা আর কফির কথা। চা আর কফি এরা হচ্ছে পরিবর্ত। কেউ আইদার টি অর কফি কনজিউম করে, অ্যাট এ টাইম দুটো কিন্তু কেউ কনজিউম করে না, এদেরকে আমরা বলি পরিবর্ত দ্রব্য। আবার ধরো এরকমও দ্রব্য আছে যেখানে একটা দ্রব্যকে অন্য দ্রব্যের সাহায্য ছাড়া ব্যবহার করা যায় না, যেমন মোটরসাইকেল এবং পেট্রোলের কথা বললাম, বা এই বোর্ড আর পেনের কথা, বা জুতো এবং তার সাথে মোজা। তাহলে এই দ্রব্যগুলোকে আমরা বলি পরিপূরক দ্রব্য বা কমপ্লিমেন্টারি গুড। তাহলে কমপ্লিমেন্টারি গুড বা পরিপূরক দ্রব্য, তার দামের উপরেও, তাহলে কোন দ্রব্যের সাথে সংশ্লিষ্ট অন্য দ্রব্যের দাম, আমরা এটাকে P0 দিয়ে বলছি আদার কমোডিটি প্রাইসেস। কোন দ্রব্যের চাহিদা নির্ভর করে কিন্তু যে ক্রেতা তার রুচি, পছন্দ, অভ্যাসের উপর। আমি যদি টেস্ট, প্রেফারেন্স, হ্যাবিটকে টি বলি, তাহলে আমরা বলতে পারি চাহিদা এই টেস্ট বা পছন্দর বা রুচির উপরেও নির্ভর করে। চাহিদা নির্ভর করে আবহাওয়া, জলবায়ু, ওয়েদার, এরকম অসংখ্য বিষয়ের কথা আমরা ভাবতে পারি, যে সমস্ত বিষয়ের উপর কোনো দ্রব্যের চাহিদা নির্ভর করে। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, যদি আমরা শুধুমাত্র দামটাকে ভাবি আর বাকিগুলোকে যদি আমরা ভাবি যে এই চাহিদা নির্ভর করে যে সমস্ত বিষয়গুলো, আদার ফ্যাক্টরস এক্সেপ্ট প্রাইস, এই অন্যান্য বিষয় যেটাকে বলা হয় যে আদার ফ্যাক্টরস অফ ডিমান্ড, এই আদার ফ্যাক্টরস যদি কনস্ট্যান্ট থাকে বা আনচেঞ্জ থাকে, অপরিবর্তিত থাকে, তাহলে আমরা বলতে পারি যে এই দামের সাথে চাহিদার একটা বিপরীতমুখী বা ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। এই যে বিপরীতমুখী বা ব্যস্তানুপাতিক সম্পর্কের কথা বললাম, এই ইনভার্স রিলেশনশিপ কাদের মধ্যে? কোন দ্রব্যের দাম এবং ওই দ্রব্যের চাহিদা। তাহলে এই ইনভার্স রিলেশনশিপ বিটুইন প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি ডিমান্ডেড, এই রিলেশনটাকেই আমরা বলছি ল অফ ডিমান্ড বা চাহিদার সূত্র। তাহলে চাহিদার সূত্র বা চাহিদার নিয়ম কি? চাহিদার নিয়ম হচ্ছে দামের সাথে কোনো দ্রব্যের চাহিদার বিপরীতমুখী বা ব্যস্তানুপাতিক সম্পর্ক, যখন চাহিদা নির্ধারক অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত থাকবে বা আনচেঞ্জ থাকবে, উইল রিমেইন আনচেঞ্জ। এইবার যদি আমরা এই চাহিদা নির্ধারক বিষয়গুলোর সাথে দামের সম্পর্কটাকে গাণিতিকভাবে ব্যাখ্যা করি, অর্থাৎ ডিমান্ড ডিপেন্ডস অন দ্য ফ্যাক্টরস অফ ডিমান্ড, এই ফ্যাক্টরস অফ ডিমান্ড বা নির্ধারক বিষয়গুলো, তখন আমরা এটাকে বলতে পারি চাহিদা অপেক্ষক। এটাকে আমরা সংক্ষিপ্ত আকারেও লিখতে পারি যে ডি ইকুয়ালস টু এফ অফ পি, অর্থাৎ অন্যান্য বিষয় যদি কনস্ট্যান্ট থাকে, যেটাকে আমরা বলি সেটিরাস প্যারিবাস, এর অর্থ হলো আদার থিংস রিমেন্স আনচেঞ্জ অর কনস্ট্যান্ট। তাহলে পরে আমরা দেখতে পাই এই প্রাইস বেড়ে গেলে ডিমান্ড কমে যায় এবং প্রাইস কমে গেলে ডিমান্ড বেড়ে যায়, অর্থাৎ ল অফ ডিমান্ড বিকামস অপারেটিভ। অর্থাৎ কোন দ্রব্যের দামের সাথে চাহিদার এই যে বিপরীতমুখী বা ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটাকেই আমরা বলছি চাহিদার সূত্র বা চাহিদার নিয়ম।
এবারে দেখো আমরা ডিমান্ডের কনসেপ্টে এসছি। এবারে চাহিদা নির্ধারক যে বিষয়ে আমরা বললাম, সেখানে দেখো চাহিদা কোনো দ্রব্যের মূলত দামের উপর নির্ভর করে। এখন কোনো দ্রব্যের দাম যদি ধরো, আমি একটা তোমাদের গাণিতিক উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি। ধরো বাজারে দ্রব্যটার দাম 5 টাকা, তাহলে দ্রব্যটার চাহিদা 20 একক। এবার দাম যদি বেড়ে যায় ধরো 7 টাকা, তাহলে খুব স্বাভাবিকভাবে ল অফ ডিমান্ড অনুযায়ী কি হবে, চাহিদা সূত্র অনুযায়ী চাহিদা কমে যাবে। ধরলাম চাহিদা হচ্ছে 15 একক। দাম ধরো আরো বাড়লো, 10 টাকা দাম হলো, চাহিদা হচ্ছে ধরো আরো কমে 10 একক হলো। বা দাম আরো বাড়ছে, 15 টাকা প্রতি একক দাম হলো, চাহিদা হচ্ছে তোমার 5 একক। তাহলে এখানে আমরা একটা তালিকা বা একটা সূচি বা একটা টেবিল দেখতে পাচ্ছি, যে টেবিল শো করছে কোন দামে দ্রব্যটার বাজারে চাহিদা কত। এই যে বিভিন্ন দামে সম্ভাব্য চাহিদাগুলোকে, পরিবর্তনগুলোকে নির্দেশ করছে যে তালিকা, এইটাকে আমরা বলি ডিমান্ড শিডিউল বা চাহিদা তালিকা। এই চাহিদা তালিকাকে যখন আমরা জ্যামিতিক ভাবে প্রকাশ করব, এক্স অক্ষ বরাবর দেখো এই যেখানে ছবিটা দেওয়া আছে, ঋণাত্মক ঢাল বিশিষ্ট একটি রেখা। কিভাবে পেলাম রেখাটা? আমরা যদি এক্স অক্ষ বরাবর চাহিদার পরিমাণ এবং ওয়াই অক্ষ বরাবর দ্রব্যের দাম পরিমাপ করি, তাহলে বিভিন্ন দামে চাহিদার পরিমাণগুলোকে বসালে এরকম পয়েন্ট পাচ্ছি, যা যোগ করলে আমরা একটা রেখা পেয়ে যাব। এই যে রেখাটা, এটাকেই বলছি আমরা চাহিদা রেখা। এখন তোমাদের মনে হতে পারে যে এই ডিমান্ড কার্ভ বা চাহিদা রেখা, যেটা দেখো এখানে দেখা যাচ্ছে, এই চাহিদা রেখা কি সর্বদা স্ট্রেট লাইন হয়? না, ইন রিয়ালিটি এটা কার্ভও হতে পারে। এরকম কার্ভও হওয়ার সম্ভাবনা রয়েছে বা হতে পারে, হয়ে থাকে বিভিন্ন দ্রব্যের ক্ষেত্রে। কারণ চাহিদা শুধু তো মাত্র দামের উপর নির্ভর করে না, চাহিদা আরো অসংখ্য বিষয়ের উপর নির্ভর করে। আমরা যখন চাহিদা রেখা অঙ্কন করছি, তখন কিন্তু আমরা ধরে নিচ্ছি চাহিদা নির্ধারক অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত। তাহলে চাহিদা তালিকা কি দেখতে পেলাম, চাহিদা তালিকা থেকে আমরা রেখা পেলাম, সেই রেখাটাকে আমরা কি বলছি? চাহিদা রেখা বা ডিমান্ড কার্ভ। যে কার্ভটা আমরা দেখলাম বাম দিক থেকে ডান দিকে নিম্নমুখী বা যার ঢাল হচ্ছে ঋণাত্মক। এবারে আমরা আসবো সাপ্লাই কনসেপ্টে। সাপ্লাই কনসেপ্টের আগে আমরা চাহিদার আর একটা বিষয় সম্পর্কে আলোচনা করে নেব। আমরা একটু আগে দেখলাম চাহিদা রেখা নরমালি নিম্নমুখী ঢাল বিশিষ্ট হয়। এখন এই চাহিদা রেখার উপর আমরা দেখতে পাচ্ছি যে ধরো বাজারে দাম আছে কোনো দ্রব্যের P1, তাহলে চাহিদা কত হবে? চাহিদা রেখা থেকে আমি পাচ্ছি চাহিদার পরিমাণ হবে Q1। এখন দাম যদি কমে যায়, অর্থাৎ দাম কমে ধরো P2 হলো, তাহলে সেক্ষেত্রে চাহিদা কত হবে? চাহিদা হবে Q2। অর্থাৎ এই দাম কমে যাওয়ার দরুন চাহিদা রেখার উপর একটি বিন্দু এ থেকে আরেকটি বিন্দু বি তে মুভমেন্ট হলো।
যদি উল্টো ঘটনা ঘটতো, ধরো দাম P3, তখন চাহিদা কত? Q3, এটা সি পয়েন্ট। এখন দাম বেড়ে গেল, দাম বেড়ে P4 হলো, তাহলে চাহিদা কোথায় বিন্দুটা সরলো? দেখো মুভমেন্টটা কি হলো, চাহিদা কমে গেল। আর এক্ষেত্রে দাম যখন কমেছিল তখন চাহিদা বেড়ে গেছিল। তাহলে এই যে যখন দাম কমে যাচ্ছে তখন চাহিদা বাড়ছে, দাম বেড়ে যাচ্ছে তখন চাহিদা কমে যাচ্ছে, একে আমরা বলি চাহিদার পরিমাণে পরিবর্তন বা চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। এখন এই চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড তাহলে দু রকম ঘটনা ঘটতে দেখছি। একটা হচ্ছে দাম কমে যাওয়ার ফলে, এটাকে বলা হয় এক্সটেনশন বা প্রসারণ, চাহিদার প্রসার বা এক্সটেনশন। আমরা এটাকে প্রসার বা চাহিদার এক্সটেনশন বলতে পারি। আর উল্টো দিকে যখন কমে যাচ্ছে তখন আমরা এটাকে বলতে পারি কন্ট্রাকশন বা চাহিদার সংকোচন। তাহলে এক্সটেনশন আর কন্ট্রাকশন এই দুটোই আমরা দেখি চাহিদার পরিমাণে বৃদ্ধি বা চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। তাহলে আমরা চাহিদার ক্ষেত্রে কি পরিবর্তনটা দেখলাম? যদি চাহিদা নির্ধারক অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত থাকে এবং দামের হ্রাস বা বৃদ্ধি ঘটে, only this change occurs due to change in price only। যদি দাম বাড়ে তাহলে চাহিদা কমে যাবে, আর যদি দাম কমে তাহলে চাহিদা বেড়ে যাবে। যখন দাম বাড়বে তখন চাহিদা কমে যাবে, যেটাকে আমরা সংকোচন বলছি, আর যখন দাম কমে যাবে তখন চাহিদা বেড়ে যাবে, যেটাকে আমরা বলছি প্রসার বা এক্সটেনশন। তাহলে চাহিদার সংকোচন এবং সম্প্রসারণ দুটোকেই আমরা একসাথে বলতে পারি চাহিদার পরিমাণে পরিবর্তন। কিন্তু যদি দাম চেঞ্জ না হয়, দাম ছাড়া চাহিদা নির্ধারক যে অন্যান্য বিষয়গুলোর কথা আমরা বলেছি এর আগে, ধরো সেই সমস্ত বিষয়গুলো যদি চেঞ্জ হয়, যেমন আমরা বলেছি চাহিদা নির্ভর করে এরকম দাম ব্যতীত অন্যান্য যে বিষয়গুলো ছিল, যেমন অন্যান্য দ্রব্যের দাম, ক্রেতার আয়, রুচি, পছন্দ, এরকম অসংখ্য বিষয়। এগুলোর কোনো এক বা একাধিক যদি চেঞ্জ হয় তাহলে কি হবে? যদি ধরো ক্রেতার আয় বাড়ে তাহলে খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে ওই দ্রব্যের চাহিদা বাড়তে পারে, বা ক্রেতার যদি কোনো দ্রব্যের প্রতি পছন্দ বৃদ্ধি পায় তাহলে কি ঘটবে? ধরো আমি ক্যাডবেরি পছন্দ করি না, ফলে আমার আয় বাড়লেও ক্যাডবেরির চাহিদা বাড়বে না, কিন্তু কোনো কারণে আমার সাম্প্রতিক ক্যাডবেরির প্রতি পছন্দ বা রুচি বৃদ্ধি পেয়েছে, তাহলে আমার পকেটে যখনই টাকা বেশি হবে, আয় বাড়বে, তখন আমি কি করবো? ক্যাডবেরির চাহিদা বাড়াবো। অর্থাৎ রুচি, পছন্দ বা ক্রেতার পকেটের টাকা বা আয়, কোনো দ্রব্যের সাথে রিলেটেড অন্য দ্রব্যের দাম, এরকম দাম ছাড়া চাহিদা নির্ধারক অন্যান্য বিষয়গুলোর যদি চেঞ্জ হয়, পরিবর্তন ঘটে, তাহলে আমরা দেখি চাহিদারও একটা চেঞ্জ বা পরিবর্তন হয়। কিরকম পরিবর্তন হয়? আমরা যদি চাহিদা রেখা প্রাথমিক অবস্থায় D1, তাহলে ক্রেতা কোনো একটা দাম ধরো P1 দামে চাহিদা করে কতটা? Q1। এখন দাম P1 একই আছে, অপরিবর্তিত, কিন্তু ক্রেতার আয় বেড়ে গেছে বা ক্রেতার ওই দ্রব্যের প্রতি রুচি বেড়ে গেছে। যদি এরকম হয় তাহলে কি হবে? ওই একই দামে ক্রেতা এই Q1 এর থেকে আরো বেশি, ধরলাম Q2 চাহিদা করবে, অর্থাৎ দামে এখন চাহিদার পরিমাণ কত দাঁড়ালো? এইভাবে প্রতিটা দামে আগের থেকে চাহিদা বাড়বে, ফলে চাহিদা রেখা ডান দিকে সরে যাবে। এই যে চাহিদা রেখাটার মুভমেন্ট হলো, অফ দ্য কার্ভ শিফট হলো বা স্থানান্তর ঘটলো D1 থেকে D2 তে, এই যে সরে গেল, এটাকেই আমরা বলছি চাহিদার পরিবর্তন বা চেঞ্জ ইন ডিম্যান্ড।
তাহলে চাহিদার পরিবর্তন বা চেঞ্জ ইন ডিমান্ড কেন ঘটলো? তার কারণ হচ্ছে চাহিদা নির্ধারক দাম ব্যতীত অন্যান্য এক বা একাধিক বিষয়ের পরিবর্তন ঘটলে চাহিদা রেখাটা সরে গেল। এই যে সরে যাচ্ছে বা চাহিদা বেড়ে যাচ্ছে, এটাকে বলা হয় ইনক্রিজ ইন ডিমান্ড। অর্থাৎ চেঞ্জ ইন ডিমান্ডও আবার দু রকমের হয়। মনে করে দেখো, আগে দাম পরিবর্তনের ফলে দু রকম পরিবর্তন ঘটেছে। দাম বাড়লে চাহিদা কমেছিল, সেটাকে সংকোচন বলেছিলাম। দাম কমলে চাহিদা বেড়েছিল, এটাকে আমরা প্রসার বলেছিলাম বা সম্প্রসারণ বলেছিলাম বা এক্সটেনশন বলেছিলাম। এক্ষেত্রে দাম ব্যতীত অন্যান্য বিষয়ের চেঞ্জ হলে চাহিদা রেখাটার ক্ষেত্রেও ডান দিকে বা বাঁ দিকে শিফট হতে পারে। যদি ডান দিকে শিফট হয় মানে চাহিদা বেড়ে যাচ্ছে, তখন আমরা এটাকে বলবো ইনক্রিজ ইন ডিমান্ড বা চাহিদার বৃদ্ধি। আর যদি উল্টো ঘটনা ঘটে বাঁ দিকে সরে, অর্থাৎ একই দামে আগের থেকে ক্রেতার এটা যেমন চাহিদা বেড়ে গেছিল, ক্রেতার এখানে চাহিদা কমে গেল, তাহলে একই দামে আগের থেকে চাহিদা কমে যাচ্ছে, তখন এটাকে আমরা বলবো ডিক্রিজ ইন ডিমান্ড। তাহলে কি দাঁড়ালো আলটিমেটলি? চাহিদার পরিবর্তন ঘটে তখনই যখন চাহিদা নির্ধারক দাম ব্যতীত অন্যান্য বিষয়গুলোর এক বা একাধিকের পরিবর্তন ঘটে। আর যদি দামের পরিবর্তন ঘটে, তখন যেটা ঘটে সেটাকে আমরা বলি চাহিদার পরিমাণে পরিবর্তন। এবং চাহিদার পরিমাণে পরিবর্তনও দু রকমের। তাহলে আমরা যদি কনক্লুশনে আসি চাহিদার এই দু রকম পরিবর্তনে, আমরা একদিকে বলতে পারি চাহিদার, ধরো এটা যদি বলি চাহিদার পরিমাণে, এটাকে বলছি চাহিদার পরিবর্তন। সেক্ষেত্রে কি দামের বাড়া কমার ফলে চাহিদার চেঞ্জ হচ্ছে, উল্টো দিকে চাহিদা নির্ধারক অন্যান্য বিষয়ের ক্ষেত্রে দামটা স্থির থাকছে, চাহিদা নির্ধারক অন্যান্য বিষয় ধরো ওয়াই এর বাড়া কমা বা রুচি পছন্দ এগুলোর বাড়া কমা, এগুলোর পরিবর্তন হচ্ছে। দ্বিতীয় যেটা আমরা বলতে পারি, চাহিদার পরিবর্তন পরিমাণে পরিবর্তনের ক্ষেত্রে চাহিদা রেখার পরিবর্তনটা একই চাহিদা রেখার উপরে হচ্ছে, অর্থাৎ মুভমেন্ট অ্যালং দ্য কার্ভ। একই চাহিদা রেখার উপর থেকে নিচ বা নিচ থেকে উপরে মুভমেন্ট হচ্ছে, অর্থাৎ চেঞ্জেস অ্যালং দ্য কার্ভ। উল্টো দিকে চাহিদার পরিবর্তনের ক্ষেত্রে গোটা চাহিদা রেখাটা এরকম ডান দিকে সরে যেতে পারে, তাহলে আমরা বলবো চাহিদার বৃদ্ধি। আর বাদিকে সরে গেলে তখন আমরা এটাকে বলবো চাহিদার হ্রাস। তাহলে আশা করি এই চেঞ্জ ইন ডিমান্ড এন্ড চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড এই দুটোর কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে চাহিদার সামগ্রিকভাবে যদি আমরা কনক্লুশনটা নিই, চাহিদা হচ্ছে কার্যকরী চাহিদা আমরা অর্থনীতিতে বলি, যা মূলত তিনটে বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে ডিজায়ারনেস টু গেট দ্য কমোডিটি, এবিলিটি টু পে অ্যান্ড উইলিংনেস টু পে। এই তিনটে যদি একত্রিত হয় তখন চাহিদা বলে। এই চাহিদা মূলত আমরা দু ধরনের দেখতে পাই, একটা ইন্ডিভিজুয়াল ডিমান্ড বা ব্যক্তিগত চাহিদা, আর একটা দেখতে পাই মার্কেট ডিমান্ড, যেগুলো ব্যক্তিগত চাহিদাগুলোকে যোগ করে সামগ্রিক বা সমষ্টিগতভাবে যখন আমরা চাহিদা বের করি, তখন আমরা সেটাকে বলছি বাজার চাহিদা। তাহলে বাজার চাহিদা এবং ব্যক্তিগত চাহিদা রেখাটা হয় বাম দিক থেকে ডান দিকে নিম্নমুখী। সেটা আমরা কিভাবে পাই? আমরা চাহিদার তালিকা বা চাহিদার সূচি, সেটা যদি ব্যক্তিগত তালিকা থেকেও পেতে পারি, বাজার চাহিদা তালিকা থেকেও বাজার চাহিদা রেখা পাই, ব্যক্তিগত চাহিদা তালিকা থেকে ব্যক্তিগত চাহিদা রেখা পাই। এখন এই চাহিদা তালিকাটা কিভাবে তৈরি হয়, সেখানে আমরা চাহিদার নিয়মটা আলোচনা করেছি। চাহিদার নিয়মে কি বলেছি? দামের সাথে চাহিদার একটা বিপরীতমুখী বা ব্যস্তানুপাতিক সম্পর্ক, যখন চাহিদা নির্ধারক অন্যান্য বিষয়গুলো স্থির, যেটা একটা ল্যাটিন ওয়ার্ড দিয়ে বলেছিলাম যে সেটিরাস প্যারিবাস কন্ডিশন, অর্থাৎ আদার থিংস রিমেইনস আনচেঞ্জ। এটাই ছিল আমাদের টোটাল চাহিদার আলোচনা। এবার আমরা আসবো যোগানের অংশে। দেখো, সাপ্লাই অর্থাৎ যোগান। কোন দ্রব্য বাজারে বিক্রির জন্য উপস্থাপন করে, কারা করে? বিক্রেতা বা উৎপাদক। তাহলে উৎপাদক বিক্রির জন্য যে দ্রব্যটা বাজারে আনছে, যে পরিমাণটা আনছে, কোয়ান্টিটি, সেটাকেই আমরা বলি সাপ্লাই। তাহলে এই সাপ্লাই মিনস কোয়ান্টিটি প্রডিউসার্স আর
মিন্স কোয়ান্টিটি প্রডিউসার্স আর উইলিং টু সেল, অর্থাৎ উৎপাদক বা বিক্রেতারা যে পরিমাণ দ্রব্য বাজারে উপস্থাপিত করছে বিক্রির জন্য, এটা নির্ভর করছে মূলত কিন্তু দ্রব্যের দামের উপর। তার মানে কি যোগান শুধু দামের উপরই নির্ভর করবে? তা কিন্তু যোগান, যে কোনো দ্রব্যের যোগান, যে আমরা নর্মালি যোগানকে এস দিয়ে নির্দেশ করি, তাহলে এই যোগান কোন দ্রব্যের দামের উপরে নির্ভর করবে। যে ওই দ্রব্যের দাম বাজারে যদি বাড়ে, তাহলে নর্মালি যারা উৎপাদক বা বিক্রেতা তারা লাভ বা মুনাফা বেশি করবে। আমাদের এখানে মাথায় রাখতে হবে উৎপাদক বা বিক্রেতাদের লক্ষ্য লাভ বা মুনাফা সর্বাধিক করা। সুতরাং যখনই দাম বাড়বে তখন কি হবে? সে বেশি মুনাফা পাবে, আর বেশি মুনাফা পেলে সে বাজারে বেশি যোগান দেবে। অর্থাৎ দামের সাথে যোগানের একটা সম্পর্ক রয়েছে, বা যোগান দামের উপর নির্ভর করে। শুধু তাই নয়, যোগান কিন্তু নির্ভর করে ওই দ্রব্য তৈরি করতে যে যে উপাদান লাগে। আমরা জানি, এর আগের চ্যাপ্টারে তোমরা দেখেছো, কোন দ্রব্যের উৎপাদন বা কোয়ান্টিটি এটা নির্ভর করে বিভিন্ন উৎপাদনের উপাদান, যেমন জমি, শ্রম, মূলধন, সংগঠন। এই যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন বা উৎপাদনের উপাদান, তাদের উপর উৎপাদনের পরিমাণ নির্ভর করে। তাই উৎপাদনের উপাদানগুলোর দাম আছে বাজারে। এই দামগুলো বাড়লে আমার ওই দ্রব্যটা তৈরি করতে খরচ বাড়বে। খুব স্বাভাবিকভাবে খরচ বাড়লে আমার লাভ বা মুনাফা কমে যাবে। তাহলে উপাদানের দাম, আমি উপাদানের দামকে যদি এক্স বলি, পি প্রাইস অফ এক্স, এই জন্য পি এক্স বলছি। যদি উপাদানের দাম বেড়ে যায়, তাহলে উৎপাদকের লাভের পরিমাণ কমে যাবে। খুব স্বাভাবিকভাবেই উৎপাদক তখন বাজারে যোগান কম দেবে। আমরা দেখতে পাচ্ছ উপাদানের দামের উপরেও যোগান নির্ভর করছে। তৃতীয়ত আমরা বলতে পারি নাম্বার অফ সেলার, বিক্রেতার সংখ্যা। বাজারে যদি 10 জন বিক্রেতা থাকে, তাহলে বাজারে যে পরিমাণ যোগান আসবে, ধরো তোমার বাজারে 10 জনের জায়গায় 100 জন বিক্রি করতে এসছে, কি হবে? যোগান স্বাভাবিকভাবে বাড়বে। তাহলে নাম্বার অফ সাপ্লায়ার্স বা প্রডিউসার্স যত বাড়ে, সাপ্লাইও তত বাড়ে। তাহলে এখান থেকে আমরা একটা পরিষ্কার বুঝতে পারছি যোগান নির্ভর করছে কোন দ্রব্যের উৎপাদক বা বিক্রেতার সংখ্যার উপর, নাম্বার। তারপরে আমরা বলতে পারি গভর্নমেন্ট পলিসি, সরকারের নীতির উপরেও কিন্তু কোন দ্রব্যের যোগান নির্ভর করে। কিরকম? সরকার যদি মনে করে কোন দ্রব্যের খুব এসেনশিয়াল, তাহলে সেই দ্রব্যের উপর সরকার কর কমিয়ে দিতে পারে, বা সরকার সেই দ্রব্যের উপর কিছু ভর্তুকি দিল, অর্থাৎ যা দাম হওয়া উচিত আমরা ক্রেতারা তার থেকে কম দামে কিনতে পারবো। তাহলে কি হবে? বাজারের সেই দ্রব্যটার চাহিদা বাড়বে, আর তখন অটোমেটিক্যালি উৎপাদকরা বেশি বেশি উৎপাদন করবে বা যোগান দেবে। অর্থাৎ সরকারের কি পলিসি বা সরকারের কি নীতি, তার উপরেও কিন্তু যোগান নির্ভর করছে। তারপরে যোগান নির্ভর করে টেকনোলজি বা উৎপাদনের কলা কৌশল। উৎপাদন করতে গেলে যে টেকনোলজি বা কলা কৌশল ব্যবহৃত হয়, সেই টেকনোলজির ইমপ্রুভমেন্ট যদি হয়, উন্নতি হয়। ধরো আমরা যে পদ্ধতিতে আগে উৎপাদন করতাম, এখন আমাদের উৎপাদনের কৌশলের ডেভেলপমেন্ট হলো, আপগ্রেডেশন হলো, তাহলে কি ঘটবে? অনেক কম উপাদান দিয়ে আগের মতো উৎপাদন পাবো, অথবা আগের মতোই উপাদান ইউজ করবো কিন্তু আগের থেকে বেশি উৎপাদন পাবো। এটাই হচ্ছে টেকনোলজি, ইমপ্রুভমেন্ট অফ টেকনোলজির এফেক্ট। তাহলে এই টেকনোলজিরও যদি ইমপ্রুভমেন্ট ঘটে, তাহলে কি যোগান বাড়বে। তাহলে এরকম অসংখ্য আমরা ফ্যাক্টরের কথা বলতে পারি যাদের উপর যোগান নির্ভর করবে। এই যে যোগান নির্ধারক যে বিষয়গুলো, এই যোগান নির্ধারক বিষয়গুলোর সাথে যোগানের একটা সম্পর্ক আছে আমরা দেখতে পাচ্ছি। এই সম্পর্কটাকে গণিতে আমরা কি বলি? স্বাধীন চলরাশি এবং অধীন চলরাশি, অর্থাৎ ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে যে ম্যাথমেটিক্যাল রিলেশন, সেটাকে কি বলা হয়? ফাংশন। তাহলে এখানেও আমরা একটা ফাংশন পাবো, সেই ফাংশনটাকে কি বলবো? সাপ্লাই ফাংশন বা যোগান অপেক্ষক। এইগুলো হচ্ছে আমাদের যোগান নির্ধারক বিষয়। তাহলে ঠিক যেমন আমরা চাহিদার ক্ষেত্রে চাহিদা অপেক্ষক লিখতে পারি, তোমাদের দেখিয়েছিলাম, ঠিক তেমনি যোগানের ক্ষেত্রে যোগান নির্ধারক যে বিষয়গুলো
তার সাথে যোগানের গাণিতিক সম্পর্ককে নির্দেশ করছে, এইটাকেই আমরা বলছি সাপ্লাই ফাংশন বা যোগান অপেক্ষক। তাহলে হোয়াট ইজ সাপ্লাই এবং তার সাপ্লাই কি কি বিষয়ের উপর নির্ভর করে এটা ক্লিয়ার হয়েছে। এবারে আমরা আসব ল অফ সাপ্লাই। ল অফ সাপ্লাই কি বলে? ল অফ সাপ্লাই বলছে যে যদি আমরা কোন দ্রব্যের বাজারে দাম বাড়তে দেখি বা কোন দ্রব্যের বাজারে দাম যদি কমতে দেখি, তাহলে তার যোগানের উপর কি প্রভাব ফেলে? দাম যদি বাড়ে, এবং তার সাথে সাথে আরেকটা কথা অবশ্যই বলতে হবে, যোগান নির্ধারক অন্যান্য বিষয়গুলো স্থির বা অপরিবর্তিত। তাই যদি হয় তাহলে দাম বাড়লে যোগান বাড়বে, আর যদি দাম কমে যায় তাহলে যোগান কমে যাবে। লজিক বিহাইন্ড দিস কি? আমি একটু আগেই বললাম, দাম বাড়লে যে উৎপাদকদের মুনাফা বা প্রফিট বাড়বে, ফলে তারা বেশি বেশি যোগান দেবে, ফলে দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। অর্থাৎ আমরা এখানে দেখছি ডাইরেক্ট রিলেশন, দামের সাথে যোগানের এই যে ডাইরেক্ট রিলেশন, দেখো এই ডাইরেক্ট রিলেশনটাকেই আমরা বলছি ল অফ সাপ্লাই। তাহলে হোয়াট ইজ ল অফ সাপ্লাই বা যোগানের সূত্র কি? যোগানের সূত্র বলছে যোগান নির্ধারক যদি অন্যান্য বিষয়গুলোকে আমরা স্থির বা অপরিবর্তিত ধরি, তাহলে দেখা যাবে দামের সাথে কোনো দ্রব্যের যোগানের প্রত্যক্ষ বা সমানুপাতিক সম্পর্ক আছে। অর্থাৎ দাম বাড়লে বাজারে দ্রব্যের যোগান বাড়ে এবং দাম কমলে বাজারে দ্রব্যের যোগান কমে। এই যে প্রত্যক্ষ সম্পর্ক, এটাকেই আমরা বলছি যোগানের সূত্র বা যোগানের নিয়ম। এখন প্রশ্ন হবে যে এই যে যোগানের সূত্রটা কার্যকরী হয়েছে, তখন আমরা কিন্তু একটা টেবিল তৈরি করতে পারি। টেবিলটা কিরকম হতে পারে? ধরো কোন দ্রব্যের দাম এবং ওই দামে যোগানের পরিমাণ। দ্রব্যের দাম 5 টাকা, যখন প্রতি এককের দাম 5 টাকা ধরলাম, যোগান তখন হয়তো 10টা, কিন্তু দাম বেড়ে যখন 10 টাকা হলো তখন হয়তো যোগান হলো 30টা, বা দাম আরো বেড়ে হলো 20 টাকা, তখন যোগান হয়তো 50, দাম 30 হলো, যোগান হয়তো 80। অর্থাৎ আমি এখানে বিভিন্ন সম্ভাব্য দামে যোগানের পরিমাণের একটা তালিকা দেখতে পাচ্ছি। এই যে তালিকাটা দেখতে পাচ্ছি, এই তালিকাটাকেই আমরা বলি যে যোগান তালিকা বা সাপ্লাই শিডিউল। তাহলে হোয়াট ইজ সাপ্লাই শিডিউল? যখন আমরা বিভিন্ন কোন দ্রব্যের বিভিন্ন সম্ভাব্য দামে যোগানের পরিমাণগুলোকে একটা টেবিল বা একটা সূচির মাধ্যমে প্রকাশ করব, তখন এটাকে বলবো আমরা যোগান তালিকা। এবং এই যোগান তালিকাকে কিন্তু আমরা একটা রেখাচিত্রের মাধ্যমেই দেখাতে পারি। দেখো আমরা যদি রেখাচিত্রে দেখাই, একই রকম অনুভূমিক অক্ষ বরাবর যোগানের পরিমাণ, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর আমরা দ্রব্যের দাম পরিমাপ করছি। দাম যত বাড়বে, দাম এইখানে হলে যোগান এখানে একটা বিন্দু, দাম আরো বাড়লো, যোগান ফলে কি হবে? আরো বাড়বে, আর একটা বিন্দু। এরকম বিভিন্ন দামে যোগান বাড়ছে, আমি আর একটা বিন্দু। এই যে বিভিন্ন বিন্দুগুলো পেলাম, এই বিন্দুগুলো যোগ করে যে রেখা পাচ্ছি, এটাকে কি বলবো আমরা? যোগান রেখা। তাহলে যোগান রেখাটা কিরকম দাঁড়ালো? ঊর্ধ্বমুখী, অর্থাৎ ধনাত্মক স্লোপ। চাহিদা রেখা আমরা কেমন দেখেছিলাম? নিম্নমুখী দেখেছিলাম না? তাহলে আমরা চাহিদা রেখা যখন দেখেছি তখন আমরা পেয়েছিলাম চাহিদা রেখা এরকম নিম্নমুখী, D1। যোগান রেখা যখন আঁকলাম তখন দেখলাম ঊর্ধ্বমুখী। দুটো রেখার দুরকম আকৃতি হওয়ার কারণ কি? চাহিদা রেখা নিম্নমুখী হওয়ার কারণ চাহিদার সূত্র, দাম বাড়লে চাহিদা কমে।
উল্টো দিকে যোগান রেখা ঊর্ধ্বমুখী হওয়ার কারণ কি? তার কারণ আমরা দেখছি যে দাম বাড়লে যোগান বাড়ে, অর্থাৎ যোগান সূত্র। তাহলে আমরা এইবার সাপ্লাই কার্ভ দেখলাম যে সাপ্লাই কার্ভটা এরকম ঊর্ধ্বমুখী হচ্ছে। তারপরে আমরা আসবো মার্কেট ইকুইলিব্রিয়াম। তাহলে আমরা অলরেডি দ্বিতীয় অধ্যায়ে চাহিদা এবং যোগান এই দুটো ধারণা পরিষ্কার হয়ে গেল। এই প্রসঙ্গে তোমাদের আর একটা কথা বলে রাখি, চাহিদাতে আমরা দু রকমের পরিবর্তন দেখেছিলাম, মনে আছে? একটা হচ্ছে চাহিদার পরিমাণে পরিবর্তন, যেটা মূলত দাম পরিবর্তনের কারণে হয়েছিল, আর একটা কি যোগানের পরিমাণে পরিবর্তন, একই রকম দাম পরিবর্তনের কারণে হবে। সেটা কিরকম হবে আমরা একটু যদি দেখে নিই। এটা আমার ইনিশিয়ালি যোগান রেখা S1, এখন দাম P1, তাহলে যোগান কতটা? যোগান রেখা অনুযায়ী যোগান হচ্ছে Q1। এখন যদি দাম কমে যায়, ধরো দাম কমে P2 হলো, তাহলে যোগান কতটা? যোগান রেখায় চলে যাও, যোগান হলো Q2। অর্থাৎ যোগান রেখার উপর একটা বিন্দু থেকে আর একটা বিন্দুতে মুভমেন্ট হলো। এই যে মুভমেন্টটা হলো, এইটাকে আমরা বলছি যোগানের পরিমাণে পরিবর্তন। অর্থাৎ এক্ষেত্রে দাম কমে যাওয়ার কারণে যোগান কমে গেল, এটা যোগানের পরিমাণের পরিবর্তন। তার মধ্যে এটা কমছে বলে এটা যোগানের পরিমাণে সংকোচন, অর্থাৎ কন্ট্রাকশন। ঠিক যেভাবে আমরা চাহিদার ক্ষেত্রে দেখেছিলাম চাহিদার সংকোচন, চাহিদার পরিমাণে সংকোচন, এখানে যোগানের পরিমাণে সংকোচন। যদি উল্টো ঘটনা ঘটতো, যদি দাম বাড়তো, ধরো P2 থেকে দাম বেড়ে, যদি P2 থেকে দাম বেড়ে ধরো P3 হলো, তাহলে এখানে কি হতো? P2 থেকে দাম বেড়ে P3 যদি হয়, তখন কিন্তু দেখো যোগান বেড়ে গেল, অর্থাৎ সেখানে মুভমেন্টে কত হলো? C পয়েন্টে মুভমেন্ট হলো ফ্রম দিস। এই যে মুভমেন্টটা হলো, এই মুভমেন্টটাকে আমরা বলছি যোগানের পরিমাণে বৃদ্ধি, আর এটা ছিল যোগানের পরিমাণে হ্রাস। তাহলে যোগানের পরিমাণে হ্রাস ঘটে যখন দাম কমে, দাম কমলে যোগানের পরিমাণে হ্রাস, আর দাম বাড়লে যোগানের পরিমাণে বৃদ্ধি। এই দুটোকে আমরা একসাথেই বলি যোগানের পরিমাণে পরিবর্তন বা চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাইড। উল্টো দিকে দাম অপরিবর্তিত, কিন্তু যদি দেখা যায় যে যোগান নির্ধারক অন্যান্য বিষয় পরিবর্তন ঘটলো, তখন কেমন হবে? ধরো যোগান রেখা S1 প্রাথমিক অবস্থায়, এবার বাজারে বিক্রেতার সংখ্যা বেড়েছে, তাহলে যোগানের পরিমাণ কি হবে? আগের থেকে একই দামে যোগান বেড়ে যাবে, অর্থাৎ যোগান রেখা তখন ডান দিকে সরে যাবে, S2। এটাকে আমরা বলছি যোগানের বৃদ্ধি। তাহলে যোগান নির্ধারক অন্যান্য বিষয় যদি দাম ব্যতীত অন্যান্য বিষয়ের এক বা একাধিকের যদি পরিবর্তন ঘটে, তখন আমরা এটাকে বলছি যোগানের বৃদ্ধি। উল্টো ঘটনা যদি ঘটে, যেমন ধরো বিক্রেতার সংখ্যা হ্রাস পেল, তাহলে যোগান রেখা বাঁ দিকে সরে যাচ্ছে। দেখো এইটাকে আমরা বলছি যোগানের হ্রাস বা ডিক্রিজ ইন সাপ্লাই। এদিকে হচ্ছে ইনক্রিজ ইন সাপ্লাই, এটা হচ্ছে ডিক্রিজ ইন সাপ্লাই। তাহলে এই ইনক্রিজ ইন সাপ্লাই আর একটা বললাম যে ডিক্রিজ ইন সাপ্লাই, এই দুটোকেই কিন্তু একসাথে আমরা বলি চেঞ্জ ইন সাপ্লাই, অর্থাৎ যোগানের পরিবর্তন।
ঠিক যেভাবে আমরা চাহিদার ক্ষেত্রে দেখেছিলাম, চাহিদার জায়গায় যোগান এবং চাহিদা রেখাটা নিম্নমুখী ছিল, যোগান রেখাটা ঊর্ধ্বমুখী, ফারাক শুধু এইটুকু। তাহলে চাহিদা এবং যোগানটা ধারণাটা পুরো পরিষ্কার হয়েছে। এবার আমরা আলোচনা করব এই চাহিদার যোগান দুটোকে একসাথে। অর্থাৎ বাজারে তো শুধু চাহিদা বা শুধু যোগান উদ্ভূত হয় না। তুমি তোমার চারপাশে যদি দেখো, সেই বাজারগুলোর কথা ভাবো, সেখানে আমরা গিয়ে চাহিদাও করছি, আবার বিক্রেতারা যোগানও নিয়ে এসছে। তাহলে বাজারে কি হবে, এট এ টাইম চাহিদা এবং যোগান দুটো শক্তিই থাকবে। কিন্তু মজার বিষয় হলো যে চাহিদার ক্ষেত্রে দাম বাড়লে চাহিদা কমে যায়, অর্থাৎ নেগেটিভ বা ইনভার্স রিলেশন। উল্টো দিকে যোগানের ক্ষেত্রে দাম বাড়লে যোগান বেড়ে যায়, অর্থাৎ পজিটিভ বা ডাইরেক্ট রিলেশন। তাহলে চাহিদা এবং যোগান এ দুটো মার্কেটে থেকে কোন জায়গায় ভারসাম্য আসবে, অর্থাৎ কোন দামে কে কতটা নেবে, আমরা এবার সেটাই আলোচনা করব। মার্কেট ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানে কি? একটা ভারসাম্য অবস্থা, যে অবস্থা থেকে পৌঁছে গেলে, যে অবস্থায় পৌঁছে গেলে কেউ সেই অবস্থা থেকে আর ডেভিয়েশন চায় না বা বিচ্যুত হতে চায় না, অর্থাৎ ওই জায়গাতেই থাকতে চায়। সেটা কোথায়? ক্রেতারা তাহলে এমন একটা দাম পেলে যেখানে তার যা চাহিদা, বিক্রেতারাও এমন একটা দাম পেলে সেখানে তার যোগান, এই দুটো সমান হলো। অর্থাৎ ইকুইলিব্রিয়াম প্রাইস দিয়ে মার্কেটে কি হবে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এ দুটো ইকুয়াল হবে। তাহলে ইকুইলিব্রিয়াম আমরা কি বললাম? যখন বাজারে চাহিদা এবং যোগান এ দুটো সমান হবে, তখন বাজারে ভারসাম্য নির্ধারিত হবে এবং এই ভারসাম্য থেকেই আমরা ভারসাম্য দাম পাবো, এবং সেক্ষেত্রে কোনো কিন্তু অতিরিক্ত সারপ্লাসও থাকবে না বা ঘাটতি বা শর্টেজও থাকবে না। অর্থাৎ কোনো দ্রব্যের ক্রেতারা ঠিক যতটা পরিমাণ চাইছে, বিক্রেতারা ঠিক ততটা পরিমাণই যোগান দিচ্ছে। অর্থাৎ ক্রেতাদের চাহিদার পরিমাণের সাথে বিক্রেতাদের যোগানের পরিমাণের সমতা থাকবে। এই সমতা থাকার দরুন কোনো ঘাটতি বা কোনো উদ্বৃত্ত ঘটবে না। বিষয়টা আমরা একটু যদি রেখাচিত্রে দিয়ে দেখি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। আমরা জানি এক্স অক্ষ বরাবর চাহিদা এবং যোগানের পরিমাণ, এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমরা দাম নিই, তাহলে চাহিদা রেখাটা কেমন হবে? চাহিদা রেখাটা হবে এইরকম D1। আর যোগান রেখাটা কেমন হবে? যোগান রেখাটা হবে S1 ঊর্ধ্বমুখী। তাহলে এই যে চাহিদা আর যোগান কোন জায়গায় এসে দুটো সমান হয়েছে দেখো। যদি আমরা P1 দামের কথা ভাবি, যে কোনো একটা দাম ধরলাম P1, বা যে আর একটা দাম ধরলাম ধরো P2, তাহলে দেখো P1 দামের কথা যদি ভাবি, তাহলে P1 দামে চাহিদা কতটা? চাহিদা রেখা অনুযায়ী P1A। আর ওই দামে যোগান কতটা? P1B। অর্থাৎ বাজারে দেখো চাহিদার থেকে যোগান অনেক বেশি। কতটা বেশি? এই পরিমাণ যোগান বেশি, অর্থাৎ এক্সেস সাপ্লাই বা অতিরিক্ত যোগান। তাহলে এই যে বললাম সারপ্লাস থাকবে না, এখানে সারপ্লাস রয়ে গেল। তাহলে সারপ্লাস থাকলে কি ঘটবে দেখো, এক্ষেত্রে ডিমান্ড কম, সাপ্লাই বেশি। তাহলে বিক্রেতারা প্রত্যেকে চাইবে যে তার দ্রব্যটা বিক্রি হোক, ফলে বিক্রেতাদের মধ্যে কম্পিটিশন হবে, এবং এই কম্পিটিশনের ফলে বিক্রেতারা তাদের দাম কমাতে থাকবে। আমরা পাশাপাশি যদি একটা টেবিল দিয়ে রাখাই আরো তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এখানে আমি একটা দ্রব্যের দাম নিচ্ছি, আর চাহিদার পরিমাণ নিচ্ছি, আর যোগানের পরিমাণ নিচ্ছি। দেখো ধরলাম এই যে দামটা ধরেছি, ধরো এই দামটা হচ্ছে 25 টাকা প্রতি একক। তাহলে 25 টাকায় চাহিদা ধরো 1000, বাজারের লোকজন 1000টা ওই দ্রব্য চাহিদা করছে, এবং যোগান আছে বাজারে ধরো 2000। তাহলে এখানে এক্সেস ডিমান্ড, এক্সেস সাপ্লাই বা মার্কেটের অবস্থা কি, সিচুয়েশন যদি আমি লিখি মার্কেট সিচুয়েশন,
মার্কেট সিচুয়েশনটা যদি আমি লিখি, মার্কেট সিচুয়েশন, তাহলে আমরা এখানে কি দেখছি? ডিমান্ড কম, সাপ্লাই বেশি, তার মানে এক্সেস সাপ্লাই। এক্সেস সাপ্লাই হলে কি দাঁড়াবে? বিক্রেতারা নিজেদের মধ্যে কম্পিটিশন করবে, এবং কম্পিটিশন করলে দাম বাজারে কমবে। ধরো দাম কমে হলো 20 টাকা, তাহলে দাম যেই কমবে, দাম কমলে আমরা চাহিদা সূত্র অনুযায়ী কি জানি? চাহিদা বাড়বে। চাহিদা বেড়ে ধরো হলো 1200, আমি একটা আনুমানিক সংখ্যা বা টেবিল দিয়ে তোমাদের দেখাচ্ছি। আবার যেই দাম কমবে, যোগানের সূত্র কি বলছে? যোগান কমে যাবে। যোগান ধরো হলো 1700 একক। এখনো স্টিল নাও দেখো কি দাঁড়ালো, তোমার চাহিদা কম, যোগান বেশি, তাহলে একই ঘটনা, এক্সেস সাপ্লাই, যা তোমার বাজারে দ্রব্যের দামটাকে কমিয়ে দেবে। কমিয়ে কত করবে? ধরো দাম হলো এবার 20 থেকে আরো কমে 15 টাকা, তাহলে 15 টাকা দাম হলে 20 থেকে কমেছে, তাহলে দাম কমলে চাহিদা বেড়ে যাবে। বললাম চাহিদা হচ্ছে 1500। এবার দাম কমেছে বলে যোগানও কমবে, বললাম যোগানও 1500 টাকা। কি ইন্টারেস্টিং ব্যাপার দেখো, দাম কমার ফলে এখন কিন্তু চাহিদা আর যোগান এই দুটো সমান। তাহলে এখানে কি দাঁড়ালো? এখানে এখন দাঁড়ালো যে চাহিদাও যতটা, যোগানও ততটা, অর্থাৎ চাহিদা সমান যোগান। অর্থাৎ এখানে কোনো এক্সেস সাপ্লাইও নেই, এক্সেস ডিমান্ডও নেই, এই যে শর্টেজও নেই আর সারপ্লাসও নেই। তাহলে এক্ষেত্রে কি হবে? দাম কি আর বাড়া কমা করবে? দাম স্থির হয়ে যাবে। যদি মনে করো এর থেকেও দাম কমলো, তোমাদের মনে হতেই পারে যে দাম যদি আরো কমে কি হবে? ধরো 10 টাকা দাম হলো, তাহলে চাহিদা আরো বাড়বে। চাহিদা বেড়ে ধরো হলো 1800, দাম কমেছে, যোগান আরো কমে যাবে, যোগান কমে হয়তো ধর 1300 হলো। তাহলে এইবার এখানে কি দাঁড়ালো? চাহিদা এখন বেশি, যোগান কম। তাহলে এখন বাজারের ছবিটা পাল্টে গেল। বাজারে ঘাটতি বা অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত চাহিদা ঘটলে কি ঘটবে? আমরা যদি সবাই অতিরিক্ত চাহিদা করি, মনে করে দেখো করোনাকালীন সময়ে আমরা সবাই মাস্কের জন্য বা স্যানিটাইজারের জন্য চেষ্টা করছিলাম কেনার জন্য, ফলে বাজারে বিরাট পরিমাণ চাহিদা বেড়েছে। তখন মাস্ক বা স্যানিটাইজারের দাম কোথায় গেছিল? অনেক বেড়ে গেছে। তাহলে ক্রেতারা যখনই ক্রেতাদের চাহিদা অতিরিক্ত থাকবে, তখন বিক্রেতারা কি করবে? দাম বাড়িয়ে দেবে, বা ক্রেতারা নিজেদের মধ্যে কম্পিটিশন করবে, দাম বাড়তে থাকবে। তাহলে দাম 10 থেকে এরকম বাড়ছে আর এদিক দিয়ে কমছে। তাহলে আলটিমেটলি এই যে জায়গাটা একমাত্র দেখো যেখানে চাহিদাও যতটা, যোগানও ততটা, এইটাই হচ্ছে ভারসাম্য। তাহলে যে দামে বাজারে মোট চাহিদা এবং মোট যোগান পরস্পর সমান হয়, যে দামে বাজারে অতিরিক্ত চাহিদা থাকবে না, অতিরিক্ত যোগান থাকবে না, সেই অবস্থাটাকে ভারসাম্য অবস্থা বলবো, এবং সেই দামটাকে ভারসাম্য দাম বলবো। এবং আরো মজার বিষয়, এই চাহিদা বা যোগান দাম বাড়বে বা কমবে কি, এই পুরোটা বাজারে অটোমেটিক্যালি বা স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হচ্ছে। তাই বিষয়টা এবার আমরা রেখাচিত্র দিয়ে যেটা দেখাচ্ছিলাম, তাহলে এখানে রেখাচিত্রে দেখো অতিরিক্ত সাপ্লাইয়ের জন্য দাম কমতে থাকবে। কতক্ষণ কমতে থাকবে? যতক্ষণ এই যে এক্সেস সাপ্লাই বা অতিরিক্ত যোগানটা রয়েছে। কোন জায়গাতে আর অতিরিক্ত যোগান নেই? দেখো এই যে পয়েন্টটা, এই পয়েন্টে কিন্তু আর অতিরিক্ত যোগান নেই। এইটাকেই আমরা ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট বলতে পারি, ভারসাম্য বিন্দু। যদি দাম এর থেকে কমে যায়, ধরো দাম কমে P2 দেখিয়েছিলাম, P2 হয়, তাহলে আবার ঘটবে কি? এফ আর জি। তাহলে দেখো যোগান হচ্ছে আমার এইটুকু আর চাহিদা হচ্ছে এতটা। তাহলে বাজারে অতিরিক্ত চাহিদা রয়েছে। কতটা অতিরিক্ত চাহিদা রয়েছে? এতটা এক্সেস ডিমান্ড বা অতিরিক্ত চাহিদা। তাহলে অতিরিক্ত চাহিদা হলে অটোমেটিক্যালি দামকে বাড়াবে। তাহলে এই অতিরিক্ত চাহিদা যতক্ষণ থাকবে, দেখো ততক্ষণ দাম বাড়তেই থাকবে। তাহলে একমাত্র এই জায়গায় কোনো এক্সেস সাপ্লাইও নেই, কোনো এক্সেস ডিমান্ড বা কোনোটাই নেই কিন্তু। অর্থাৎ এই জায়গায় আমরা বলতে পারি যে এই জায়গায় একমাত্র যেখানে ডিমান্ড আর সাপ্লাই ইকুয়াল হচ্ছে।
তাহলে এই পয়েন্টটাকে আমরা তাহলে কি বলবো? ভারসাম্য বিন্দু বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ভারসাম্য বিন্দু বলবো। আর সংশ্লিষ্ট এই যে দামটা, এই দামটাকেই আমরা বলবো ভারসাম্য দাম, যা আমাদের ছবি এই রেখাচিত্রের পাশাপাশি আমি যদি টেবিলটার দিকে তাকাই, টেবিলেও দেখো এই 15টাই হচ্ছে এই P0 বা ভারসাম্য দাম। আর পরিমাণটা কত? পরিমাণটা হচ্ছে Q0, যেটা আমাদের এখানে এই 1500 আছে, টেবিল অনুযায়ী 1500। তাহলে চাহিদা এবং যোগান এই দুটো পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া করে কিভাবে ভারসাম্য দাম নির্ধারিত হচ্ছে অটোমেটিক্যালি বা স্বয়ংক্রিয়ভাবে, সেটা আমরা একটা টেবিল এবং একটা রেখাচিত্র দিয়ে দেখলাম। আশা করি তোমরা এই ভারসাম্য কি এবং কিভাবে ভারসাম্য দাম বাজারে নির্ধারিত হয়েছে এটা বুঝতে পেরেছ। এবারে আমরা আরেকটা বিষয়ে যাব, সেটা হচ্ছে লেজা ফেয়ার। লেজা ফেয়ার আগে এই যে বলছিলাম চাহিদা এবং যোগান এই দুটোর ঘাত প্রতিঘাতে ভারসাম্য দাম নির্ধারিত হলো, আমরা জাস্ট একটু আগেই দেখলাম। এইখানে এই চাহিদা রেখা বা যোগান রেখা অটোমেটিক্যালি ভারসাম্যে যে নিয়ে এলো, এই নিয়ে আসাটা স্বয়ংক্রিয়ভাবে হলো, কাউকে হস্তক্ষেপ করতে হলো না। বাজারে বাইরে সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষকে কোনোভাবে হস্তক্ষেপ করতে হলো না। এটাকে আমরা বলছি ইনভিজিবল হ্যান্ড বা অদৃশ্য হস্ত। অধ্যাপক অ্যাডাম স্মিথ প্রথম এই বিষয়টা উল্লেখ করেন। তিনি বলেন যে মার্কেট সেলফ রেগুলেটস থ্রু ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। মার্কেট বা বাজারেই চাহিদা এবং যোগান দুটো বিপরীত শক্তি, তারা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে ভারসাম্য পৌঁছাবে অটোমেটিক্যালি বা স্বয়ংক্রিয়ভাবে। ইন্ডিভিজুয়ালস পারসুইং সেলফ ইন্টারেস্ট, তা প্রত্যেক ক্রেতা তার ব্যক্তিগত স্বার্থে দাম বাড়লে সে চাহিদা কমিয়ে দেবে, প্রত্যেক বিক্রেতা দাম কমলে বা দাম যদি বাড়ে তাহলে সে তার বিক্রি বা যোগান বাড়িয়ে দেবে। অর্থাৎ প্রত্যেকের নিজের বেনিফিট বা লক্ষ্যে কি হবে, চাহিদা এবং যোগান করবে এবং সেই চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতে অটোমেটিক্যালি ভারসাম্য নির্ধারিত হবে, যেটা অ্যাডাম স্মিথ ব্যাখ্যা করলেন ইনভিজিবল হ্যান্ড বা অদৃশ্য হস্ত রূপে। এইবার আমরা আলোচনা করব লেজা ফেয়ার। দারুণ একটা ইন্টারেস্টিং বিষয়। লেজা ফেয়ার মানে কি? তোমাদের মনে হতে পারে যে হোয়াট ইজ লেজা ফেয়ার। এই লেজা ফেয়ার কিন্তু একটা ফরাসি শব্দ। এর অর্থ হলো উইদাউট এনি ইন্টারভেনশন, অর্থাৎ কোনরূপ হস্তক্ষেপ ছাড়া। তার মানে মিনিমাল গভর্নমেন্ট ইন্টারভেনশন। বাজারে যদি সরকার কোন রকম হস্তক্ষেপ না করে এবং বাজারে যে ফোর্স বা শক্তিগুলো আছে, বাজারে কোন ধরনের ফোর্স আছে আমরা একটু আগেই শিখলাম, চাহিদা যোগান, এই যে ফোর্সগুলো, এই ফোর্সগুলো স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিক্যালি বাজারের যে সিদ্ধান্ত, অর্থাৎ দ্রব্যের দাম কি হবে, ভারসাম্য পরিমাণ কি হবে, এই সিদ্ধান্তগুলো নেবে এবং পুরো ডিমান্ড সাপ্লাই কন্ট্রোল করবে মার্কেটটা। এই ঘটনাটাকে বলে ফ্রি মার্কেট ডিটারমাইন্স প্রাইস অ্যান্ড আউটপুট। এখানে কোনো গভর্নমেন্ট বা অন্য কোনো কর্তৃপক্ষের কোনো রকমের হস্তক্ষেপ থাকে না। এই অংশটাকেই আমরা বলি লেজা ফেয়ার, অর্থাৎ মুক্ত বা বাধাবিহীন বা কোনো রকম হস্তক্ষেপ ছাড়া স্বাধীন একটা অর্থ ব্যবস্থার কথা। জাস্ট তোমরা একটা ইমাজিন করো, তোমার বাড়ির পাশেই একটা বাজার আছে, যে বাজারে দ্রব্য সামগ্রী, ধরো সবজি বাজারের কথা যদি ভাবো, সেখানে বিক্রেতারা সবজি নিয়ে আসছে, ক্রেতারা আমরা সেখানে গিয়ে বাজার করছি এবং এক্ষেত্রে কিন্তু কোন দাম হবে, কত দাম হবে, কারা কারা ওই বাজারে বিক্রি করবে, কারা কারা ওই বাজারে কিনবে, কিচ্ছু সরকারকে ঠিক করে দিতে হচ্ছে না, কাউকে কোনো হস্তক্ষেপ করতে হচ্ছে না। অটোমেটিক্যালি বিক্রেতারা জানে কোন দাম নিতে হবে, ক্রেতারা জানে কোন দামে সেটা কিনবো,
আলটিমেটলি বাজারে একটা উইদাউট এনি ইন্টারভেনশন বা কোনো রকম হস্তক্ষেপ ছাড়া স্বাধীনভাবে বাজার ব্যবস্থা কাজ করছে এবং চাহিদা যোগানের মতো এই শক্তিগুলো স্বয়ংক্রিয়ভাবে কাজ করে বাজারের ভারসাম্য নিয়ে আসছে। এই এটাকেই আমরা লেজা ফেয়ার বা স্বাধীন বা মুক্ত অর্থ ব্যবস্থা বলি। তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায় ইউনিট 2 এর প্রথম অংশ ছিল ডিম্যান্ড, সাপ্লাই, ইনভিজিবল হ্যান্ড এবং লেজা ফেয়ার। এই গোটা ঘটনাটা বিষয়টার টপিক ওয়াইজ আমি পরপর আলোচনা করলাম, আশা করি ভালো লেগেছে। আর পরবর্তী অধ্যায়ে আমরা আলোচনা করব চাহিদা এবং যোগানের স্থিতিস্থাপকতা সম্পর্কে।